গল্প শুরু হয় ইতালির একটি শ্মশান থেকে। সেখানে দুজন লোক রাত পর্যন্ত কাজ করছিল, ম্যানেজার প্রাগো এবং তার স্টাফ পাওলো। পরদিন কার কার ছাই হ্যান্ডওভার করতে হবে সেটাই তারা আলোচনা করছিল। কাজ করতে করতে প্রায় রাত 12টা বেজে যায়। তখন প্রাগো পাওলোকে বলে দ্রুত সব কাজ শেষ করতে। পাওলো চলে যায় ছাই ভরা কন্টেনারগুলো শেলফে রাখতে, কিন্তু সেখানে যেতেই তার আশেপাশে অদ্ভুত সব ঘটনা ঘটতে শুরু করে। প্রথমে পাশের রুমে রাখা একটি কফিনের মধ্যে থাকা মৃতদেহ নিজে থেকেই উঠে বসে, তবে পাওলো সেটা খেয়াল করে না। কিন্তু হঠাৎ তার পেছনে কারো পায়ের শব্দ শুনে সে চমকে ওঠে। তার মনে হয় কেউ যেন ঠিক তার পেছন দিয়ে দৌড়ে গেল। কিন্তু এটা তো শুধু শুরু ছিল। এরপর যা ঘটে তা পাওলো জীবনে কখনো অনুভব করেনি। হঠাৎ সে দেখতে পায় কন্টেইনার রাখা পুরো শেলফটা জোরে জোরে কাঁপছে, আর সব কন্টেইনার নিচে পড়ে যাচ্ছে। কিন্তু পরের মুহূর্তে সব আবার স্বাভাবিক হয়ে যায়। এরপর পাওলো দেখে শেলফের ভেতরে অন্ধকার থেকে দুটি হাত বের হয়ে একটি কন্টেইনার শক্ত করে ধরে আছে, যেন বলছে এটা তার। কিন্তু আবার মুহূর্তের মধ্যেই সে হাতগুলো অদৃশ্য হয়ে যায়। পাওলো ভাবে হয়তো এটা তার কল্পনা, চোখের ভুল। কিন্তু সত্যিই কি এটা শুধু তার কল্পনা ছিল, নাকি কোনো ভয়ঙ্কর ঘটনার ইঙ্গিত? এই দৃশ্য এখানেই শেষ হয় এবং পরের দৃশ্য আমরা এক সপ্তাহ আগের ঘটনা দেখি। আমরা পরিচিত হই মিয়া নামের এক তরুণী উচ্চাকাঙ্ক্ষী মেয়ের সাথে। সে ইতালিয়ান হলেও কাজের জন্য গত কয়েক বছর ধরে নিউ ইয়র্কে বসবাস করছে। তার জীবনে নিজের বলতে একজনই ছিল, তার বাবা রেমন্ড, যিনি এখনও ইতালির পারিবারিক বাড়িতে একা থাকেন। এটা না যে মিয়া তার বয়স্ক বাবার ব্যাপারে চিন্তা করত না, করত, কিন্তু তবুও তাকে দূরে থাকতে হয়েছে। আসলে তার মায়ের মৃত্যুর পর সেই বাড়িতে থাকা তার জন্য অসম্ভব হয়ে পড়েছিল। সে বাস্তবতাকে মেনে নিতে পারছিল না, পরিস্থিতির সাথে মানিয়েও নিতে পারছিল না। তাই একরকম পালিয়েই সে সেই বাড়ি ছেড়ে চলে আসে। সে জানত এটা স্বার্থপর সিদ্ধান্ত, কারণ তার বাবাও বড় ক্ষতির মধ্য দিয়ে যাচ্ছেন এবং তারও মানসিক সমর্থনের দরকার ছিল। কিন্তু মিয়া তখন নিজেকেই সামলাতে পারছিল না। নিউ ইয়র্কে আসার পর সে আর কখনো সেই বাড়িতে ফিরে যায়নি। এদিকে তার কাজের চাপও দিন দিন বেড়েই চলছিল। এর ফলে ধীরে ধীরে তার বাবার সঙ্গে যোগাযোগ কমে যেতে থাকে। তার বাবা বছরে 2-4 বার নিউ ইয়র্কে এসে মেয়ের সাথে দেখা করতেন ঠিকই, কিন্তু ফোনে তাদের কথা খুবই কম হতো। এগুলোর জন্য যেন মিয়ার সময়ই হতো না। এভাবেই দিন কাটছিল। অবশেষে মিয়া তার ক্যারিয়ারের একটি বড় সুযোগ পায়, যা তাকে ভীষণ খুশি করে। একদিন রাতে মিয়া যখন ঘুমোচ্ছিল তখন সে অদ্ভুত শব্দ শুনতে পায়। জেগে উঠে দেখে তার অ্যাপার্টমেন্টে বিছানার সামনে একজন ব্যক্তি অদ্ভুতভাবে দাঁড়িয়ে আছে। হঠাৎ সেটি ভয়ঙ্কর হয়ে ওঠে। এমন দৃশ্য দেখে ভয় পেয়ে মিয়ার ঘুম ভেঙে যায়। আসলে সেই লোকটি ছিল মিয়ার বাবা। মিয়া বুঝতে পারে না কেন সে এমন স্বপ্ন দেখল, এর অর্থই বাকি। তার ভেতরে এক ধরনের অজানা অস্থিরতা তৈরি হয়। এরপর সেদিনই তার বাবার এক বন্ধুর কাছ থেকে ফোন আসে। তখন সে জানতে পারে অ্যানিউরিজমের কারণে তার বাবা মারা গেছেন। এই খবর শুনে মিয়া ভীষণভাবে ভেঙে পড়ে। সে অনুভব করে এই পৃথিবীতে সে এখন একেবারে একা। এরপর আমরা আবার বর্তমান সময়ে ফিরে আসি। মিয়াকে দেখা যায় ইতালির সেই একই শ্মশানে, যেখানে গল্পের শুরু হয়েছিল। প্রাগো তাকে তার বাবার ছাই বুঝিয়ে দেয় এবং ইতালির নিয়মকানুন সম্পর্কে সতর্ক করে। সে জানায় মিয়া এই কন্টেইনার খুলতে পারবে না, আর ছাই কোথাও ছড়াতেও পারবে না। তাকে সেগুলো সঠিকভাবে দাফন করতে হবে, তাও আবার সরকারের অনুমতি নিয়ে। তারা ইতিমধ্যেই অনুমতির জন্য আবেদন করেছে, কিন্তু অনুমোদন পেতে কয়েকদিন সময় লাগতে পারে। মিয়ার এসব নিয়ে আগেই জানা ছিল, কারণ তার মায়ের শেষকৃত্যও সেই সম্পন্ন করেছিল। কিন্তু এবার এই কয়েকদিনের অপেক্ষা তার জন্য আরও বেশি কষ্টদায়ক ছিল, কারণ এবার তার দুঃখ ভাগ করার মতো কেউ নেই। মিয়া তার বাবার ছাই নিয়ে তাদের বাড়িতে ফিরে যায়। অনেক বছর পর সে এখানে ফিরে এসেছে। সবকিছু যেন তার কাছে ফাঁকা ফাঁকা লাগে। বাড়ির প্রতিটি কোণায় ছড়িয়ে ছিটিয়ে আছে রেমন্ডের জিনিসপত্র, তার কাপড়, জুতা, কম্বল, ছবি আর তার প্রিয় রেড ওয়াইনের বোতল। চারদিকে শুধু স্মৃতি আর স্মৃতি। মনে হচ্ছিল তিনি যেন একটু আগেই বাইরে গেছেন, এখনই ফিরে আসবেন। এসব সামলানো মিয়ার জন্য সহজ ছিল না। তার মাথার ভেতরে হাজারো অনুভূতি ঘুরপাক খাচ্ছিল।
এমন অবস্থায় প্রথমে সে যা করে তা হলো তার মায়ের একজোড়া কানের দুল নিয়ে সে বাবার ছায়া রাখা কন্টেনারের ভেতরে রেখে দেয়, যেন মৃত্যুর পরেও তারা একসাথে থাকতে পারে। কিন্তু এটা করতে গিয়ে সে ভুলে যায় যে কন্টেনার খোলা নিষেধ ছিল। কেন এই নিষেধাজ্ঞা ছিল তার উত্তর সে পেয়ে যায় খুব দ্রুতই। হঠাৎ সে বাড়ির মধ্যে কারোর উপস্থিতি অনুভব করতে শুরু করে। তার আশেপাশে অদ্ভুত কিছু ঘটতে থাকে। সেই রাতে যখন মিয়া তার একজন সহকর্মীর সাথে কথা বলছিল, তখন হঠাৎ সে জোরে ধাক্কার শব্দ শুনতে পায়। তার সহকর্মীও সেই শব্দ শুনতে পেয়েছিল। চেক করতে গিয়ে মিয়া দেখে বাড়ির দরজাটি খোলা এবং বারবার ধাক্কা খাচ্ছে। অদ্ভুত ব্যাপার হলো সেখানে কোনো বাতাস ছিল না। এরপর মিয়া যখন দরজাগুলো বন্ধ করতে যায়, তখন কাচের ওপাশে সে কারো একটা ছায়া দেখতে পায়। ধোঁয়াটি হলো সেটা স্পষ্ট ছিল। সেটি দেখতে একদম তার মৃত বাবার মতো লাগছিল। কিন্তু দরজা বন্ধ করার সময় সাথে সাথে সে ছায়া হঠাৎ করেই অদৃশ্য হয়ে যায়, যেন বাতাসে মিলিয়ে গেল। এসব দেখে মিয়া ভাবতে শুরু করে হয়তো ক্লান্তির কারণে তার এমন হ্যালুসিনেশন হচ্ছে, হয়তো তার ঘুম দরকার। কিন্তু তার ঘুমই আসছিল না। তাই সে তার বাবার ওয়াইনের বোতল থেকে একটু ওয়াইন খেয়ে ঘুমিয়ে পড়ে। তবুও পুরো রাত বিশ্রাম নেওয়ার পরেও পরের দিন সকালে যখন সে উঠে জিনিসপত্র গোছাতে বসে, তখন তার সাথে এমন কিছু ঘটনা ঘটতে থাকে যার কোনো ব্যাখ্যা তার কাছে নেই। যেমন সে যখন রেমন্ডের কাপড় গোছাচ্ছিল, তখন নিজ হাতে একটি রূপ বাক্সে রাখে, কিন্তু পরের মুহূর্তে সেটা হ্যাঙ্গারে ঝুলতে দেখা যায়। আবার যখন সে লিভিং এরিয়া যায়, তখন দেখে ওয়াইনের গ্লাস কম্পিউটারের সামনে রাখা, অথচ সে আগের রাতে সেটা সাইড টেবিলে রেখেছিল। এটা তার একদম পরিষ্কার মনে আছে। এসব ঘটনা ঘটলেও মিয়া নিজেকে বোঝানোর চেষ্টা করে হয়তো সেই ভুল করেছে, হয়তো ভুলে যাচ্ছে। কিন্তু এরপর যা ঘটে সেটা এতটাই স্পষ্ট ছিল যে আর কোনো অজুহাত খুঁজে পাওয়া যায় না। সে বুঝতে বাধ্য হয় এই বাড়িতে কিছু একটা আছে, কেউ আছে যে নিজের উপস্থিতি জানান দেওয়ার চেষ্টা করছে। যেমন একদিন সকালে কাজ করার সময় সে একটি গ্লাস থেকে পানি খেয়ে ডান পাশে রাখে। কিছুক্ষণ পর যখন সে গ্লাসটা নিতে হাত বাড়ায়, তখন সেটা বাম পাশে পাওয়া যায়। তখনই সে ভাবে হয়তো সে ভুল করে বাম পাশে রেখেছিল। কিন্তু কিছুক্ষণ পর যখন আবার বাম পাশে গ্লাসটা খুঁজতে যায়, তখন সেটা কোথাও পাওয়া যায় না, না টেবিলে না সাইড টেবিলে, পুরোপুরি গায়েব হয়ে যায়। ঠিক সেই সময়ে সে পেছন থেকে বেডরুমের দরজা খোলার শব্দ শুনতে পায়। অথচ বাড়িতে তো সে একাই ছিল, নাকি ছিল না। এই রহস্য জানার জন্য মিয়া শব্দের দিকে এগিয়ে বেডরুমে যায়। দরজা খুলে দেখে তার বাবার রূপ আবার হ্যাঙ্গারে ঝুলছে, যেন একটু আগে সেটা কেউ পড়েছিল। কিন্তু পরের মুহূর্তে সেটা আবার অদৃশ্য হয়ে যায় তার চোখের সামনে। তারপর সেটা পাওয়া যায় সেই বাক্সের ভেতরেই, যেখানে মিয়া আগে সেটাকে গুছিয়ে রেখেছিল। তবে এবার রূপের ভেতরে একটি ফটোগ্রাফও পাওয়া যায়, যেটা মিয়া অন্য ছবিগুলোর সাথে নিজের ব্যাগে রেখেছিল। এসব দেখে মিয়া যেন নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না। আসলে কি ঘটছে তার সাথে? ঠিক তখনই হঠাৎ করে সেই গ্লাসটা কোথা থেকে এসে মাটিতে পড়ে, ঠিক সেই টেবিলের নিচে, যেখানে আগে সেটা ছিলই না। চরম দুশ্চিন্তায় মিয়ার অবস্থা খারাপ হয়ে যায়। একদিকে সে ভয় পাচ্ছিল, অন্যদিকে তার মনে হচ্ছিল হয়তো তার বাবার আত্মা তাকে কিছু বলতে চাচ্ছে। কিন্তু কি বলতে চাচ্ছে, আর সেটাই বা সে কিভাবে বুঝবে? মিয়া অনলাইনে খোঁজার চেষ্টা করে, কিন্তু কোনো লাভ হয় না। শেষে সে পুরনো ভিডিওগুলো দেখতে শুরু করে, তার শৈশবের ভিডিও, গ্র্যাজুয়েশনের ভিডিও। সেগুলো দেখতে দেখতে কখন যে সে ঘুমিয়ে পড়ে সে বুঝতেই পারে না। আর সেই ক্ষোভের মধ্যে কেউ যেন তার ঘরে এসে তাকে কম্বল দিয়ে ঢেকে দেয়। কিছুক্ষণ পর তার ঘুম ভাঙে বাবা রেমন্ডের কণ্ঠে, যা আসছিল টিভি থেকে। টিভি নিজে থেকে চালু হয়ে গিয়েছিল, আর সেখানে ভিডিওতে রেমন্ড বারবার মিয়াকে তার দিকে তাকাতে বলছিলেন। মিয়া জেগে উঠতেই টিভিটি নিজে থেকে বন্ধ হয়ে যায়। এরপর তার চোখে পড়ে সেই কম্বলের দিকে। মিয়া বুঝতেই পারে না এটা এখানে এলো কিভাবে। সোফা থেকে উঠে চারপাশে তাকাতে থাকে, আর এক মুহূর্তের জন্য তার মনে হয় কম্বলের নিচে যেন কিছু আছে। কিন্তু পরের মুহূর্তে সব আবার স্বাভাবিক হয়ে যায়। এসব কারণে মিয়া ভীষণভাবে অস্থির হয়ে পড়ে। তাই সে সরাসরি তার বাবাকে জিজ্ঞেস করে তিনি কি তার সাথে যোগাযোগ করার চেষ্টা করছেন। কোনো সরাসরি উত্তর না পেলেও যখন সে চোখ বন্ধ করে উত্তর পাওয়ার অপেক্ষা করছিল, তখন হঠাৎ কেউ এসে তার চুল বেঁধে দিয়ে যায়, একদম ঠিক সেইভাবে যেভাবে ছোটবেলায় রেমন্ড তার চুল বেঁধে দিতেন। এটা তো আর কল্পনা হতে পারে না।
মিয়ার অবস্থা তখন প্রায় পাগলের মতো হয়ে যায়। সে বুঝতে পারছিল না যা কিছু ঘটছে তা সত্যি নাকি তার মনের ভুল। সে তখনই মাইকেলকে ফোন করে সবকিছু জানায়, কিন্তু মাইকেল তাকে বলে এসব বাস্তবে হতেই পারে না। মিয়া অতিরিক্ত চিন্তা করছে। সে এখনও তার বাবার মৃত্যু মেনে নিতে পারেনি, তাই চারিদিকে তার বাবার উপস্থিতি অনুভব করছে। এগুলো সবই তার মনের সৃষ্টি, হ্যালোসিনেশন। মিয়াও কিছুটা সেটা বিশ্বাস করতে শুরু করে এবং বিষয়টা আর ভাবতে চায় না, বরং সে তার বাবার সাথে কাটানো স্মৃতিগুলো মনে করতে থাকে। হঠাৎ সে একটি অদ্ভুত কাজ করে। তার বাবার নম্বরে আই লাভ ইউ লিখে একটি মেসেজ পাঠায়। সে জানতো কোনো উত্তর আসবে না, তবু তার মনে হচ্ছিল বলা দরকার, তাই লিখেছিল। মেসেজটি চলে যায়, এমনকি সে তার বাবার ফোনে নোটিফিকেশনের শব্দ শুনতে পায়। কিন্তু এরপর যা ঘটে তা মিয়া কল্পনাও করেনি। সে দেখে তার বাবার ফোন অনলাইনে চলে এসেছে। সেখানে টাইপিং দেখাচ্ছে। কিছুক্ষণ পর সত্যি রিপ্লাই আসে, আমিও তোমাকে ভালোবাসি। অথচ রেমন্ডের ফোন তো তার সামনেই পড়েছিল। মিয়া কিছু বুঝে ওঠার আগেই আরেকটা ভয়ঙ্কর ঘটনা ঘটে। সে দেখে ক্লোজেটের দরজা নিজে থেকেই খুলে যাচ্ছে, আর ভেতর থেকে একটি সাদা হাত বের হয়ে তাকে ডাকছে। ঠিক তখনই তার পেছন থেকে ফিসফিস শব্দ শোনা যায়, আর সামনে দেখা যায় তার বাবাকে। তার মুখে সেই ভয়ঙ্কর হাসি, ঠিক স্বপ্নের মতো। তাহলে কি এটাও একটা স্বপ্ন? সম্ভবত হ্যাঁ, কারণ হঠাৎ একটা ধাক্কা খেয়ে মিয়ার হুঁশ ফিরে আসে, যেন সে একটা দুঃস্বপ্ন থেকে বেরিয়ে এলো। সে দেখে ঘর একেবারে ফাঁকা, কেউ নেই। ক্লোজেটের দরজাও বন্ধ, আর তার ফোনে কোনো মেসেজও নেই। মানে সে যা কিছু দেখছিল সবই যেন স্বপ্ন ছিল। কিন্তু কেউ কি জেগে থেকেও স্বপ্ন দেখতে পারে? মিয়ার কাছে এর কোনো উত্তর ছিল না। তবে সে এতটাই নিশ্চিত হয়ে যায় যে তার একটু বিরতি দরকার। তাই কিছু সময়ের জন্য সে সামনের একটি ক্যাফেতে যায়। সেখানে তার সাথে দেখা হয় ইগোরের সাথে। আসলে তারা আগে একবার শ্মশানে দেখা করেছিল। সে সময় ইগোর তার মায়ের ছাই নিতে এসেছিল। কথা বলতে বলতে জানা যায় ইগোরের মা আত্মহত্যা করেছিলেন, আর সে এখনও নিজেকে সেই ঘটনার জন্য তাই মনে করে। ইগোরের মনে একটা গভীর অপরাধবোধ কাজ করছিল। তার মাকে সময় না দেওয়ার অপরাধবোধ, তাকে অবহেলা করার গ্লানি, ঠিক যেন মিয়ার মতোই। তার সাথে কথা বলে মিয়ার কিছুটা ভালো লাগে, কিন্তু ইগোর চলে যেতে আবার সেই অস্বস্তি তাকে ঘিরে ধরে। প্রথমে সে দেখে তার কফির মগে লেখা সর্বকালের সেরা বাবা, অথচ আসলে সেখানে আপনার দিনটি শুভ হোক এটি লেখা থাকার কথা ছিল। এর সাথে আবার ফিরে আসে সেই ফিসফিস, চিৎকার আর কান্নার শব্দ। সে আবারও তার বাবার কণ্ঠ শুনতে পায়, যিনি বারবার তাকে তার দিকে তাকাতে বলছিলেন। এর মানে কি? এই ঘটনার পর মিয়া অন্তত এটা বুঝতে পারে এগুলো শুধু তার কল্পনা নয়। বাড়ি থেকে পালিয়ে গেলেও সে এর থেকে মুক্তি পাবে না। কিন্তু সে বুঝতে পারছিল না তার বাবা কেন তাকে এমন ভয় দেখাচ্ছেন, কেন তাকে কষ্ট দিচ্ছেন। এটা কি এজন্য যে সে একজন মেয়ে হিসেবে নিজের দায়িত্ব ঠিকমতো পালন করেনি, নাকি এজন্য যে বাবার শেষ সময়ে সে তার পাশে ছিল না? এই চিন্তায় ভীষণ হতাশ হয়ে মিয়া আবার মাইকেলের সাথে কথা বলে। আর এবার মাইকেলও রেমন্ডের কণ্ঠ শুনতে পায়। এই শব্দটা আসছিল ছাই রাখা কন্টেনারের ভেতর থেকে। আর ঠিক তখনই বাড়ির ল্যান্ডলাইন ফোন বেজে ওঠে। যদিও তার প্লাগ খোলা ছিল, মিয়া ফোন রিসিভ করতে সে স্পষ্ট তার বাবার কণ্ঠ শুনতে পায়। তিনি যেন তার কাছে সাহায্য চাইছেন। কিন্তু মিয়া কিছু বুঝে ওঠার আগেই কলটা কেটে যায়। আর তখন সে তার পেছনে দেখতে পায় রেমন্ডের আত্মা ভীষণ রাগান্বিত অবস্থায় তার দিকে এগিয়ে আসছে। পরের মুহূর্তে তিনি অদৃশ্য হয়ে যান। মিয়ার মনে হয় পুরো বাড়িটাই যেন তার ওপর ভেঙে পড়বে। যদিও পরেক্ষণে সবকিছু স্বাভাবিক হয়ে যায়, তবুও সে সেখানে আর নিরাপদ বোধ করছিল না। ভয়ে সে বাইরে গিয়ে নিজের গাড়িতে বসে পড়ে। সেখানেই তার সাথে দেখা হয় গ্লোরিয়ার। গ্লোরিয়া জানায় সে রেমন্ডকে চিনত। তার মৃত্যুর কয়েকদিন আগে রেমন্ড তার কাছে সাহায্য চাইতে গিয়েছিলেন। গ্লোরিয়াকে দেখে মিয়া একটু ভয় পায়, কারণ সে আগেও ক্যাফেতে এই মহিলাকে দেখেছিল। অদ্ভুতভাবে তাকিয়েছিল তার দিকে। তবে এবার গ্লোরির আচরণ একদম স্বাভাবিক ছিল। সে শান্তভাবে মিয়াকে শুভেচ্ছা জানায়, কিন্তু সে যা বলে তা মোটেও স্বাভাবিক ছিল না। গ্লোরি জানায় রেমন্ড গত কয়েকদিন খুবই আতঙ্কে ছিল। এই বাড়িতে কিছু একটা তাকে তাড়া করছিল, কোনো অস্বাভাবিক অশুভ কিছু। এই কারণেই তিনি গ্লোরিয়ার সাথে যোগাযোগ করেছিলেন। গ্লোরিয়া একজন সাইকিক, তাই তিনি ভেবেছিলেন সে সাহায্য করতে পারবে। এতটুকু বলার পর গ্লোরিয়া একটু থামে। তারপর মিয়াকে জিজ্ঞেস করে সে কি এই বাড়িতে
কোনো উপস্থিতি অনুভব করেছে? মিয়া বলে হ্যাঁ, কিন্তু শুধু তার বাবার উপস্থিতি, অন্য কারো নয়। মিয়া গত 2 দিনে যা যা ঘটেছে সব খুলে বলে, আর কেন তার মনে হচ্ছে তার বাবা তার উপর রাগ করেছেন তাও জানায়। সব শুনে গ্লোরিয়া বলে, তুমি কিভাবে নিশ্চিত হচ্ছ যে যাকে তুমি দেখেছ সে তোমার বাবাই? অশুভ শক্তি যে কারো রূপ নিতে পারে, হতে পারে সেটি রেমন্ডের রূপ নিয়েছে, যেন সহজেই তোমাকে ফাঁদে ফেলতে পারে। আর গ্লোরিয়া নিজেও অনুভব করছিল এই বাড়ির পরিবেশ খুব ভারী, এখানে কিছু একটা অবশ্যই আছে। নিজের কথার প্রমাণ দিতে গ্লোরিয়া রেমন্ডের ছাই নিয়ে এক ধরনের রিচুয়াল করে, অর্থাৎ আত্মার সাথে যোগাযোগ করার চেষ্টা করে। শেষে সে নিশ্চিত হয় যে এই বাড়িতে সত্যি একটি অশুভ শক্তি রয়েছে যে রেমন্ডকে ভর করেছিল। শুধু তাই নয়, মৃত্যুর পরেও সে আত্মা রেমন্ডকে ছাড়েনি। রেমন্ডের আত্মাকে নিজের করে নেয়ার জন্য সে তাকে আঁকড়ে ধরেছে। জীবিত অবস্থায় যেমন তাকে শান্তিতে থাকতে দেয়নি, তেমনি মৃত্যুর পরেও তার আত্মাকে কষ্ট দিচ্ছে। আর মিয়া যখন ছায়ের কন্টেনার খুলেছিল তখন সে অজান্তে দুজনকেই মুক্ত করে দেয়। কিন্তু রেমন্ড এখনও সেই অশুভ শক্তির কবজায় রয়েছে, তাই মিয়ার কাছে তার আত্মা ভয়ঙ্কর শয়তানি মনে হচ্ছিল। আসলে রেমন্ড মিয়াকে ভয় দেখাতে চায়নি, বরং তাকে সতর্ক করতে চেয়েছিল, সাহায্যের জন্য ডাকছিল। মিয়ার আসার পর থেকে তিনি চেষ্টা করছিলেন যোগাযোগ করার। গ্লোরিয়া জানায় রেমন্ডের একাকিত্বের সুযোগ নিয়েই সেই শয়তানটি তার সাথে যুক্ত হয়েছিল। এখন যদি তাকে মুক্ত না করা যায় তাহলে সে চিরদিনের জন্য সেই শয়তানের জগতে বন্দী হয়ে থাকবে। তাই যে কোনো মূল্যেই রেমন্ডকে মুক্ত করতে হবে। কিন্তু সমস্যা হলো, গ্লোরিয়া যতবারই রেমন্ডের সাথে যোগাযোগ করার চেষ্টা করে ততবারই সেই অশুভ সত্তা বাধা দিচ্ছিল। এমনকি একসময় সে সরাসরি গ্লোরিয়ার সামনে উপস্থিত হয়ে তাকে আক্রমণও করে। গ্লোরিয়া বুঝতে পারে সে আগেও এই সত্তার মুখোমুখি হয়েছে। একসময় এই শয়তান তাকে নিজের জগতে টেনে নিয়েছিল, যেখানে অসংখ্য দরজা ছিল, আর প্রতিটি দরজার পেছনে অনেকেই বন্দী ছিল। সে নিজের চোখে দেখেছিল কিভাবে সে শয়তান আত্মাগুলোকে যন্ত্রণা দিচ্ছে এবং তাদের শক্তি থেকে নিজেই শক্তিশালী হচ্ছে। অনেক কষ্টে সে তখন সেই শয়তানকে ফাঁকি দিয়ে তার জগৎ থেকে পালিয়ে আসতে পেরেছিল। কিন্তু এখন প্রশ্ন, সেই শয়তান আবার কিভাবে মুক্ত হলো, আর কিভাবে রেমন্ড তার ফাঁদে পড়ল? এর কোনো উত্তর গ্লোরির কাছেও নেই। তবে যেহেতু এখনও রেমন্ডের শেষকৃত্য সম্পূর্ণ হয়নি, তাই তাকে বাঁচানোর একটা সুযোগ আছে। তাকে সেই শয়তানের কবজা থেকে মুক্ত করা সম্ভব, আর এর একমাত্র উপায় হলো মিয়াকে যেতে হবে সেই শয়তানের জগতে। শুধুমাত্র সেই তার বাবাকে বাঁচাতে পারবে। তবে গ্লোরিয়া তাকে সতর্ক করে দেয়, এই সত্তা খুবই শক্তিশালী এবং প্রতারণায় পারদর্শী। সে যে কোনো রূপ নিতে পারে মিয়াকে বিভ্রান্ত করার জন্য। গ্লোরিয়া তার ক্ষমতা দিয়ে মিয়াকে কিছু সময়ের জন্য সেই জগতে পাঠাতে পারবে, কিন্তু সেখানে মিয়াকেই একা সব করতে হবে। কেউ তাকে সাহায্য করতে পারবে না। গ্লোরিয়া তাকে কিছু নিয়মও বলে দেয়। সেখানে গিয়ে সে অসংখ্য দরজা দেখবে, সেগুলোর মধ্যে থেকে তাকে রেমন্ডের দরজাটি খুঁজে বের করে খুলতে হবে, তাতে রেমন্ড মুক্ত হবে। কিন্তু পরে যেন আবার সে শয়তান তাকে ভর করতে না পারে, তাই বাস্তব জগতে ফিরে এসে মিয়াকে সেই ছাই ছড়িয়ে দিতে হবে। কেননা শুধু কবর দিলে আবারও সেই শয়তানটি ভর করার সম্ভাবনা থাকে। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ সতর্কতা হলো, সেই জগতে সে কারোর সাথে কথা বলতে পারবে না। কেউ যদি সাহায্যের ভান করে তাও বিশ্বাস করা যাবে না, সবই হবে ফাঁদ। এরপর গ্লোরিয়া মন্ত্র পড়া শুরু করে, আর ধীরে ধীরে মিয়া অচেতন হয়ে যায়। চোখ খুলতেই সে নিজেকে খুঁজে পায় সেই শয়তানের জগতে। অদ্ভুত এক জায়গা, একটা বিশাল ঘর, চারদিকে ধোঁয়ায় ভরা। মনে হচ্ছিল সে যেন মেঘের উপর হাঁটছে। হঠাৎ সে সামনে একটা মেয়েকে দেখতে পায়, যে আসলে তার নিজেরই প্রতিচ্ছবি। তার শরীর অস্বাভাবিকভাবে বাঁকাচোরা হয়ে আছে। তারপর হঠাৎই সে অদৃশ্য হয়ে যায়। এরপর মিয়ার সামনে একটি কফিন দেখা যায়, যার ভেতরে তার বাবা রেমন্ড শুয়ে আছে। মিয়া সেটাকে স্পর্শ করতেই হঠাৎ সব বদলে যায়। রেমন্ডের জায়গায় সে নিজেই কফিনের ভেতরে আটকা পড়ে যায়। তার পায়ের নিচে আগুন জ্বলে ওঠে। সে অনুভব করে তার শরীর পুড়ে যাচ্ছে, যেন তাকে জীবন্ত দাহ করা হচ্ছে। ভয়ে তার অবস্থা একেবারে খারাপ হয়ে যায়। ভয় পেয়ে মিয়া পাগলের মতো চিৎকার করতে থাকে। হঠাৎ করে সে নিজেকে আবার সেই ঘরে ফিরে পায়, যেখানে তার জন্য অপেক্ষা করছিল রেমন্ড। স্বাভাবিকভাবেই নিজের বাবাকে সামনে দেখে সে খুব খুশি হয়, কিন্তু একটু সন্দেহ জাগে, কারণ গ্লোরিয়া বলেছিল রেমন্ড কোনো দরজার পেছনে বন্দি থাকবে। তাহলে সে বাইরে এলো কিভাবে? পরের মুহূর্তে মিয়ার সন্দেহ সত্যি হয়, যখন সে দেখতে পায় মিয়ার বাবা তার প্রিয় ওয়াইনের বদলে পানি খাচ্ছে, যা তিনি জীবনে কখনো করতেন না।
তখনই মিয়া বুঝে যায় এটা তার বাবা নয়, এটা একটা ছলনা। যখন সে সত্তার মুখোমুখি হয় তখন সেটি তার উপর আক্রমণ করে, তাকে আঘাত করে ভয় দেখানোর চেষ্টা করে। কিন্তু মিয়া এত সহজে হার মানার মতো নয়, সে সাহস করে লড়াই চালিয়ে যায়। এর ফলে তার সামনে একটি নতুন পথ খুলে যায়, একটি দরজা। সেই দরজার ভেতরে ঢুকতেই মিয়া দেখতে পায় হাজার হাজার দরজা, ওপরে নিচে চারদিকে শুধু দরজাই আর দরজা। সে বুঝতে পারে এটাই সেই শয়তানের জগতের প্রবেশদ্বার। এখন শুধু তাকে সঠিক দরজাটা খুঁজে বের করতে হবে। মিয়া দেরি না করে এক এক করে দরজার ছিদ্র দিয়ে ভেতরে তাকাতে শুরু করে। প্রতিটি দরজার ভেতরে সে আলাদা আলাদা আত্মা বন্দী অবস্থায় দেখতে পায়, যেমনটা গ্লোরিয়া বলেছিল। অনেক খোঁজার পর সে অবশেষে রেমন্ডের দরজাটি খুঁজে পায়। সে দরজার তালা খুলে দেয় এবং শয়তানটি তাকে আটকানোর আগে রেমন্ডকে নিয়ে পালাতে সক্ষম হয়। অবশেষে রেমন্ড মুক্তি পায় এবং তার পরজীবনের পথে যাত্রা শুরু করে। ওদিকে গ্লোরিয়াও মিয়াকে বাস্তব জগতে ফিরিয়ে আনতে থাকে এবং মিয়া জেগে ওঠে। এখন তার প্রধান কাজ শেষ, বাকি শুধু ছাই ছড়িয়ে দেয়া, যেটা সে পরের দিনই করে, এই আশায় যে তার বাবার আর কোনো ক্ষতি হবে না এবং তিনি শান্তিতে থাকতে পারবেন। এই আশা নিয়ে মিয়া বাড়িতে ফিরে আসে এবং নিউ ইয়র্কে ফেরার জন্য জিনিসপত্র গোছাতে শুরু করে। ঠিক তখনই তার চোখে পড়ে ছায়ের খালি প্যাকেটের পাশে পড়ে থাকা একটি ছোট ট্যাগের ওপর। সেটি তুলে দেখতেই মিয়ার পায়ের নিচের মাটি যেন সরে যায়, কারণ সেখানে লেখা নামটি রেমন্ডে নয় বরং গ্লোরিয়ার। তখন প্রশ্ন ওঠে, এই গ্লোরিয়াকে যে মিয়াকে সাহায্য করেছিল সেই কি, নাকি অন্য কেউ? যদি সেই হয় তাহলে কি সে মারা গেছে আর মিয়াকে এতক্ষণ কথা বলছিল আত্মার সাথে? অনেক প্রশ্ন ঘুরতে থাকে তার মাথায়, তবে উত্তর পেতে তাকে বেশিক্ষণ অপেক্ষা করতে হয় না। শ্মশানের লোকজনের কাছ থেকে জানতে পারে একটি বড় ভুল হয়েছিল, তার বাবার ছায়ার সাথে অন্য একজনের অদল বদল হয়ে গেছে। সেই ব্যক্তি আর কেউ নয়, ইগোরের মা গ্লোরিয়া, যিনি আত্মহত্যা করেছিলেন। দুজনের ছাই একই দিনে ডেলিভারি হওয়ার কথা ছিল, আর তখনই কর্মীদের ভুলে অদল বদল হয়ে যায়। রেমন্ডের ছাই চলে যায় ইগোরের কাছে, আর গ্লোরিয়ার ছাই মিয়া নিজের সাথে বাড়িতে নিয়ে আসে। এরপর বাকি সত্যিটা নিজেই প্রকাশ করে গ্লোরিয়া। আসলে সে কোনো মানুষ বা আত্মা ছিল না, সে ছিল সেই শয়তান। মিয়া যখন গ্লোরিয়ার ছাই রাখা কন্টেনার খুলেছিল তখন অজান্তেই সেই অশুভ শক্তিকে নিজের জীবনে আমন্ত্রণ জানিয়েছিল। আর সবচেয়ে বড় সত্য হলো, শয়তানটি রেমন্ডের সাথে নয় বরং গ্লোরিয়ার সাথেই যুক্ত ছিল শুরু থেকেই। আসলে গ্লোরিয়া ছিল সেই শয়তানের আসল শিকার, রেমন্ড নয়। বরং শয়তান তো রেমন্ডকে চিনতই না। একটি ছোট ফ্ল্যাশব্যাক থেকে জানা যায় কিভাবে গ্লোরিয়া সেই শয়তানের হাত থেকে বাঁচতে আত্মহত্যা করেছিল। আর যখন সেই সত্তা তার আত্মাকে দখল করতে এসেছিল তখন সে তাকে এক দরজার পেছনে বন্দি করে দিয়েছিল। এটাই সেই গল্প যা গ্লোরিয়া মিয়াকে বলেছিল। গল্পটা পুরোপুরি মিথ্যা ছিল না, কিন্তু সম্পূর্ণ সত্যও ছিল না। সে বলেছিল সে জানে না কিভাবে শয়তানটি সেই দরজা খুলে বেরিয়ে এসেছে, কিন্তু আসল সত্য হলো শয়তানটি কখনো বেরোয়নি। সে তখনও ওই দরজার পেছনে আটকে ছিল। মুক্তি পাওয়ার জন্যই সে গ্লোরিয়ার রূপ ধারণ করে মিয়ার সামনে আসে, তাকে ধীরে ধীরে প্রভাবিত করে যেন মিয়া নিজেই সেই দরজা খুলে দেয়। অর্থাৎ আসল গ্লোরিয়ার আত্মা কখনোই মিয়ার সাথে দেখা করেনি, সবসময়ই সেটা ছিল সেই শয়তান। শয়তানটি মানুষের দুর্বলতার উপর ভর করে বেঁচে থাকে, তাই সে প্রথমেই মিয়ার দুর্বলতাকে কাজে লাগায়। তার সবচেয়ে বড় দুর্বলতা ছিল তার বাবা, তাই সে রেমন্ডের রূপ নিয়ে তাকে ভয় দেখায়। এমন এক পরিস্থিতি তৈরি করে যেন মিয়া বিশ্বাস করে তার বাবার আত্মা বিপদে আছে এবং তাকে বাঁচানো দরকার। যখন মিয়া মানসিকভাবে ভেঙে পড়ার কাছাকাছি পৌঁছে যায় তখনই সে শয়তান গ্লোরিয়া সেজে তার সামনে আসে, সাহায্যের ভান করে আর নিজের কাজটা করিয়ে নেয়। অজান্তেই মিয়া সেই শয়তানকে তার কারাগার থেকে মুক্ত করে দেয়। শয়তানের জগতে গিয়ে মিয়া যা কিছু দেখেছিল সবই ছিল এক ধরনের মায়াজাল। শয়তানটি ইচ্ছাকৃতভাবেই গ্লোরিয়ার ছাই দাফন হতে দেয়নি, কারণ সেটাই ছিল তার একমাত্র দুর্বলতা। তাই সে কৌশলে মিয়াকে দিয়ে সেই ছাই ছড়িয়ে দেয় যেন তাকে আর কখনো নিয়ন্ত্রণ করা না যায়। আর মুক্ত হওয়ার পর তার প্রথম শিকার হয় মিয়া নিজেই। অজান্তে সে ওই শয়তানের ফাঁদে পড়ে যায় এবং শেষ পর্যন্ত সেই শয়তানটি তার আত্মাকে নিজের করে নেয়। সে নিজেকে বাঁচাতে পারেনি, লড়াই করার মতো শক্তিও আর অবশিষ্ট ছিল না। এখন সেও শয়তানের জগতে বন্দী, অন্য শিকারদের মতোই, চিরদিনের জন্য মুক্তির অপেক্ষায়। গল্পটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন। আর এমন আরও গল্প শুনতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর হ্যাঁ, একটা লাইক দিতে ভুলবেন না।